একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা ক্লাসে আমার এটি দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসের পাঠ্য বিষয় বাংলা কবিতা, বিভীষণের প্রতি মেঘনাদ। এই কবিতার লেখক বা কবি মাইকেল মধুসূদন দত্ত। আমরা গত ক্লাসে এই কবিতার কাহিনীর সংক্ষেপ আমরা জেনেছিলাম এবং আমরা গত ক্লাসে তোমাদের বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় প্রবেশ করব। কবিতায় প্রবেশের পূর্বেই আমরা মহাকবি মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে যে ইনফরমেশনগুলো আমাদের অবশ্যই জানা দরকার, সেই ইনফরমেশনগুলো আমরা দেখব। কবি পরিচিতি, এখানে তোমরা কবি মাইকেল মধুসূদন দত্তের জন্মসাল, জন্ম তারিখ সহ মুখস্থ করবে। তোমাদের আমি প্রাসঙ্গিকভাবে বলে রাখি যে কয়েকজন কবি বা লেখক তাদের জন্মসাল, জন্ম তারিখ সম্ভব হলে বাংলা ইংরেজি সহ মুখস্থ রাখতে হবে। যে কয়েকজনের, তার মধ্যে মাইকেল মধুসূদন দত্ত একজন। এর বাইরে তোমাদের পাঠ্য গদ্য বা কবিতার যে লেখকদের তোমাদের জন্মসাল বাংলা ইংরেজি অবশ্যই মনে রাখতে হবে। তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম অগ্রগণ্য, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তাকেও এভাবে মনে রাখতে হবে। যাই হোক, এখানে মাইকেল মধুসূদন দত্তের জন্মসাল এবং জন্মস্থান কেশবপুর থানা, যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। আর মৃত্যু বা জীবন অবসান 1873 সালের 29 জুন। এর বাইরে মধুসূদন দত্তের সাহিত্যিক পরিচিতিগুলো আমরা দেখব। অন্যান্য পরিচিতি: বাংলা সাহিত্যের যুগ প্রবর্তক কবি, বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি, সাহিত্যিক ও সামাজিক বিদ্রোহ, আধুনিক বাংলা কবিতার জনক, আধুনিক বাংলা নাটকের জনক, প্রথম সার্থক বাংলা মহাকাব্যের স্রষ্টা, বাংলা ভাষায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, বাংলা সনেটের পথিকৃৎ, সার্থক বাংলা ট্র্যাজেডি ও কমেডির প্রথম রচয়িতা, সার্থক বাংলা প্রহসনের রূপকার, বাংলার নবজাগরণের কবি। এই যে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে এখানে আমি 10টি তথ্য দিয়েছি, তোমাদের অবশ্যই এই 10টি তথ্যই মনে রাখতে হবে। এই 10টি তথ্য মনে রাখলে তোমাদের এমসিকিউ এর জন্য বিশেষ করে সহায়ক হবে। এটা যেমন এইচএসসি পরীক্ষা এবং এরপরে যে স্টেজটি তোমাদের থাকবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, সেখান থেকেও এই তথ্য খুব কাজে লাগবে, সেখান থেকে প্রশ্ন আসতে পারে। তোমরা এগুলো একদম মুখস্থ রাখবে। আমরা এরপরে যাই। মাইকেল মধুসূদন দত্তের শিক্ষা জীবন, এখানে দু একটি তথ্য কাজে লাগে। প্রাথমিক শিক্ষা মায়ের তত্ত্বাবধানে, এরপর কলকাতায় লালবাজার গ্রামার স্কুলে, তারপর হিন্দু কলেজে, কিন্তু ধর্মান্তরিত হওয়ার কারণে হিন্দু কলেজ ত্যাগ করে শিবপুরে বিশপস কলেজে ভর্তি হতে হয়। ব্যারিস্টারি পড়ার জন্য বিলেতে গিয়ে অর্থকষ্ট পড়েছিলেন। এখানে যে তথ্য তোমাদের জানা দরকার যে মাইকেল মধুসূদন দত্ত ধর্মান্তরিত হন কত সালে? 1843 সালে 19 বছর বয়সে হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এবং হিন্দু কলেজ ত্যাগ করতে হয়। ধর্মান্তরিত হওয়ার কারণে হিন্দু কলেজ ত্যাগ করে শিবপুরে বিশপস কলেজে ভর্তি হয়। এই তথ্যটি তোমাদের মনে রাখতে হবে যে হিন্দু কলেজ কেন ত্যাগ করেন, আর হিন্দু কলেজ ত্যাগ করে কোথায় ভর্তি হন, কত সালে ধর্মান্তরিত হন, আর কত বছর বয়সে ধর্মান্তরিত হন। এবং প্রাসঙ্গিকভাবে বলে রাখি যে এই যে 1843 সালে ধর্মান্তরিত হচ্ছেন, এই সময়ই তার নামের আগে মাইকেল যোগ হয়। আমরা মধুসূদন দত্তের সাহিত্যকর্ম দেখব। তোমাদের বইয়ের যে কবি পরিচিতি বা লেখক পরিচিতি আছে, তার বাইরেও আমি এখানে অনেক তথ্য দিয়েছি, তোমরা এই তথ্যগুলো মনে রাখবে, মুখস্থ রাখবে। যে মাইকেল মধুসূদন দত্তের নাটক শর্মিষ্ঠা মধুসূদন রচিত ও প্রকাশিত প্রথম বাংলা গ্রন্থ। এই ফার্স্ট ব্র্যাকেটে যে তথ্যটা আছে এটা তোমরা মনে রাখবে। মধুসূদন দত্ত রচিত ও প্রকাশিত প্রথম বাংলা গ্রন্থের নাম তাহলে কি? শর্মিষ্ঠা। আরেকটি নাটক পদ্মাবতী, কৃষ্ণকুমারী। কৃষ্ণকুমারীর বৈশিষ্ট্য হচ্ছে প্রথম বাংলা সার্থক ট্র্যাজেডি। তাহলে যদি প্রশ্ন হয় প্রথম বাংলা সার্থক ট্র্যাজেডি নাটকের নাম কি? কৃষ্ণকুমারী। এখানে আরো কয়েকটি নাটকের নাম আছে, যে তোমরা এগুলো দেখবে। এখানে আমি থার্ড ব্র্যাকেটে যেটা দিয়েছি, মধুসূদন দত্তের
উল্লেখযোগ্য নাটকের নাম মনে রাখার একটা কৌশল ছন্দ হিসেবে, যে কৃষ্ণকুমারী ও শর্মিষ্ঠা, মহানায়িকা পদ্মাবতীর মতো সুন্দরী। এই যে প্রথম তিনটি, এই তিনটি থেকেই প্রশ্ন আসতে পারে এমসিকিউ আকারে বা এক কথায়, এই জন্য এই তিনটিকে আমি ছন্দ আকারে এনেছি। তারপরে আমরা যাই কাব্যগ্রন্থ ক্যাপটিভ লেডি, ইংরেজি ভাষায় প্রকাশিত, 1849 সালে প্রকাশ হয়, প্রথম প্রকাশিত গ্রন্থ। আমরা আগে দেখেছিলাম যে শর্মিষ্ঠা হচ্ছে মধুসূদন দত্তের প্রথম প্রকাশিত বাংলা গ্রন্থ, কিন্তু বাংলা ইংরেজি সব মিলিয়ে প্রথম প্রকাশিত গ্রন্থ হচ্ছে ক্যাপটিভ লেডি। ব্রজাঙ্গনা রাধাকৃষ্ণ বিষয়ক গীতিকাব্য, ব্রজাঙ্গনা, এই তথ্যটি মনে রাখবে। যদি এমন কোনো প্রশ্নের সম্মুখীন হও তোমরা কখনো যে ব্রজাঙ্গনা কাব্যের বিষয় কি, তাহলে রাধাকৃষ্ণ বিষয়ক গীতিকাব্য। চতুর্দশপদী কবিতা বলে 102টি সনেটের সংকলন, এই তথ্যটি মনে রাখবে যে চতুর্দশপদী কবিতাবলিতে কয়টি কবিতা আছে, 102টি। তিলোত্তমা সম্ভব কাব্য অমিত্রাক্ষর ছন্দে প্রথম প্রকাশিত গ্রন্থ, তাহলে মধুসূদন দত্তের অমিত্রাক্ষর ছন্দে প্রথম প্রয়োগ হয় তিলোত্তমা সম্ভব কাব্যে। বীরাঙ্গনা কাব্য বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য, কতটি পত্র রয়েছে, 11টি পত্র। এখানেও আমি এগুলো একটি ছন্দে এনেছি। তিলোত্তমা সম্ভব কাব্যের নায়িকা ব্রজাঙ্গনা একজন বীরাঙ্গনা, এটা তোমরা মনে রাখতে পারো প্রয়োজনীয় মনে করলে। মধুসূদন দত্ত 2টি প্রহসন লিখেছেন, একে কি বলে সভ্যতা। এই প্রহসনের বিষয় আমি এখানে এক বাক্যে তুলে ধরেছি, যে নব্যবঙ্গীয় বাবু সম্প্রদায়ের সুরাপান, সুরা হচ্ছে মদ, ও ইংরেজ আনুগত্যের প্রতি ব্যঙ্গ। ওই সময়ে ইংরেজি শিক্ষায় শিক্ষিত কিছু আধুনিক যুবক, যারা ইংরেজ আনুগত্য এবং অনুকরণের নামে তারা মদ্যপান লিপ্ত থাকত, তাদেরকে নিয়ে ব্যঙ্গ করে মধুসূদন দত্ত প্রহসন লিখেছেন, সেটি হচ্ছে একে কি বলে সভ্যতা। আর বুড়ো শালিকের গাড়েরও এটার বিষয়বস্তু হচ্ছে লম্পট জমিদারের আচার ব্যবহার ও প্রজাগণ কর্তৃক উচিত শিক্ষা। এখানে আমি এটাও একটা ছন্দ এনেছি, একেই কি বলে সভ্যতা, যে বুড়ো শালিকের ঘাড়ে রো দিবে, 2টি প্রহসনের নাম এখানে চলে এসেছে। মহাকাব্য মেঘনাদ বধ কাব্য 1861 সালে প্রকাশিত হয়, এটি বাংলা ভাষার প্রথম সার্থক মহাকাব্য। তোমরা এই 1861 সালে মেঘনাদ বধ কাব্য প্রকাশিত হয়, এই তথ্যটি মনে রাখবে, সালটি মনে রাখবে। আর বাংলা ভাষার প্রথম সার্থক মহাকাব্য মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধ কাব্যে মোট 9টি স্বর্গ আছে। স্বর্গ বানানটি দেখো, দন্তস্বা গয়ের, এখানে এই স্বর্গ হচ্ছে আমরা মোটা দাগে অধ্যায় বলতে পারি, যে 9টি ভাগে বিভক্ত, এবং এই 9টি ভাগের প্রত্যেকটির একটি শিরোনাম আছে। এই শিরোনাম হচ্ছে এই যে এখানে 9টি নাম দেয়া আছে। আর আমি এই 6 নম্বরকে একটু অন্য কালার দিয়েছি, দেখো বধ নামক, বধ বা বধ এরকম উচ্চারণ। তো এই 6 নম্বর যে স্বর্গটি, এই স্বর্গ থেকেই আমরা যে কবিতাটি পড়ব বিভীষণের প্রতি মেঘনাদ, সেই কবিতাটি নেওয়া হয়েছে। অনুবাদ গ্রন্থ হেক্টর বধ মহাকবি হোমারের ইলিয়াড মহাকাব্যের অসমাপ্ত গদ্য রচনা, এটা অনুবাদ করেন। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা সম্পর্কিত তথ্যাবলী। এই কবিতাটি আমি একটু আগে বলেছি যে কবিতাটি নেওয়া হয়েছে মেঘনাদ বধ কাব্যের বধ নামক 6ষ্ঠ স্বর্গ থেকে। কবিতার প্রথম লাইন এবং শেষ লাইন এখানে আছে। আর ছন্দ হচ্ছে কবিতাটি 14 মাত্রার 8+6 অমিল প্রবহমান জ্যোতিষাধীন অক্ষরবৃত্ত ছন্দে রচিত। আচ্ছা, এখানে এই যে প্রথম লাইন এবং শেষ লাইন কেন আমি দিলাম, তোমরা প্রত্যেকটি কবিতার প্রথম লাইন এবং শেষ লাইন মুখস্থ রাখবে, এবং ওই লাইন যদি তোমার সামনে আসে তুমি বলে দিতে পারবে যে এই লাইনটি এই কবিতা, বিশেষ করে প্রথম লাইন এবং শেষ লাইন। এবং অন্যান্য গুরুত্বপূর্ণ লাইন তোমরা পড়তে গেলে এমনিতেই মুখস্থ করতে হবে, কিন্তু এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় সাধারণত ভবিষ্যতে, যে একটা প্রশ্ন দিয়ে দিল যে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার শেষ লাইন কোনটি বা প্রথম লাইন কোনটি, এজন্য প্রত্যেকটি কবিতারই প্রথম লাইন শেষ লাইন তোমাদের মুখস্থ রাখতে হবে। এবং সম্ভব হলে গদ্যগুলোরও প্রথম লাইন শেষ লাইন যদি মোটামুটি 5, 7, 8, 10 শব্দের মধ্যে হয়, মানে একটি ছোট বা মাঝারি লাইন, তখন সেটাও মনে রাখতে হবে। গদ্য থেকে এ ধরনের বহু নির্বাচনী প্রশ্নের সম্মুখীন তোমরা হতে পারো। যাই হোক, আমরা এখন
বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় প্রবেশ করব। কবিতায় প্রবেশের পূর্বে আমরা এই 5টি লাইনের ব্যাখ্যা একটু জানব, কারণ বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় এই 5টি লাইনে যা আছে, যে বিষয় আছে, সেই বিষয়গুলো উঠে এসেছে। আমরা যখন কবিতার ব্যাখ্যা পড়ব তখন দেখবে যে ঘুরে ফিরে এই 5টি ব্যাপার এসেছে। আমি এখন এই 5টি ব্যাপার নিয়ে সংক্ষিপ্ত ভাবে ব্যাখ্যা দেব। তোমরা তোমাদের যাতে কবিতা বুঝতে সুবিধা হয়, এই বুঝতে সুবিধার জন্য যেটুকু ব্যাখ্যা দরকার আমি সেই ব্যাখ্যা দেব এখন, আর পরবর্তীতে আবারও এখানে আসবো আমি। তাহলে কবিতাটির বিষয়বস্তু হচ্ছে, আমরা গত ক্লাসে বলেছিলাম যে নিকুম্ভিলা যজ্ঞাগারে মেঘনাদ পূজারত অবস্থায় ছিল, সেখানে বিভীষণের সহায়তায় লক্ষণ প্রবেশ করেছিল। এবং এই নিকুম্ভিলা যজ্ঞাগারে কিভাবে লক্ষণ প্রবেশ করলো, এটা যখন মেঘনাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে তার আপন চাচা বিভীষণের সহায়তায় মেঘনাদ লক্ষণ এই যজ্ঞাগারে প্রবেশ করেছে, তখন তাদের মধ্যকার, চাচা এবং ভাতিজার মধ্যকার যে কথোপকথন, তাই হচ্ছে এই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা। এখন এই কথোপকথনে যেসব বিষয় উঠে এসেছে সেগুলো নিম্নরূপ। এই যে দেখো, এখানে 1 নম্বরে আছে বিভীষণ ও মেঘনাদের পারিবারিক ঐতিহ্য ঐশ্বর্যের কথা। এখানে মেঘনাদ চাচা বিভীষণকে তাদের পরিবারের যে গৌরব আছে, ঐতিহ্য আছে, তারা যে বংশীয়, উচ্চ বংশীয়, সেই ঐতিহ্য ঐশ্বর্যের কথা স্মরণ করিয়ে দেয়। এবং প্রসঙ্গক্রমে বলি যে রাম লক্ষণকে পারিবারিক ঐতিহ্য ঐশ্বর্যহীন হিসেবে উপস্থাপন করা হয়। তোমরা গত ক্লাসে একটি স্লাইডে দেখেছিলে যে রাম লক্ষণকে হীন, নীচ, বর্বর এভাবে আখ্যায়িত করেছে কবি। এবং এই মেঘনাদ, রাবণ, এদের দৃষ্টিকোণ থেকে রাম লক্ষণ হচ্ছে ঐতিহ্য ঐশ্বর্যহীন, আর মেঘনাদ বা বিভীষণ এরা হচ্ছে ঐতিহ্য ঐশ্বর্যশীল পরিবারে। তাহলে বিভীষণ যেহেতু আপন পক্ষ ত্যাগ করেছিল, নিজের জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব, আত্মীয়তার বন্ধন ত্যাগ করে বিভীষণ চলে গিয়েছিল শত্রুপক্ষের। তো এই কারণে মেঘনাদ তার চাচা বিভীষণকে পারিবারিক ঐতিহ্য ঐশ্বর্যের কথা স্মরণ করিয়ে দিলেন। মেঘনাদের দেশপ্রেম, স্বজাতির প্রতি অগাধ ভালোবাসা ও বীরত্ব গাথা, এটা তোমরা বুঝতেই পারছো যে মেঘনাদের যে সংলাপগুলো, সেই সংলাপের মাধ্যমেই তোমরা বুঝতে পারবে যে দেশপ্রেম, স্বজাতির প্রতি অগাধ ভালোবাসা ও বীরত্ব গাথা। আচ্ছা, এই দেশপ্রেম নিয়ে এখানে একটু বলে রাখি যে আমি গত ক্লাসে বলেছিলাম প্রসঙ্গক্রমে, রাম লক্ষণকে, রামকে বনবাসে দেওয়া হয় পঞ্চবটী বন, যেই এলাকাটি রাবণ এর রাজ্য, যে স্বর্ণলঙ্কা, সেই লঙ্কার পার্শ্ববর্তী। তাহলে এখানে দূর থেকে কারা এসেছে? দূর থেকে এসেছে রাম লক্ষণেরা। আর নেটিভ বা স্বদেশী কারা? স্বদেশী হচ্ছে রাবণ মেঘনাদেরা। তাহলে রাম লক্ষণ দূর থেকে এসে, অন্য জায়গা থেকে এসে আক্রমণ করছে স্বর্ণলঙ্কাকে, আর লঙ্কার লোক তাদের নিজেদের দেশকে রক্ষার জন্য এই রাবণ মেঘনাদের নেতৃত্বে তারা যুদ্ধ করছে। তাহলে আমরা যদি একটু মিলিয়ে দেখি যে ওই সময় ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি তারা দূর থেকে এসে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে এসে ভারতীয় উপমহাদেশে তাদের যে অপশাসন, সে অপশাসন কায়েম করেছিল। এখন এখানে ভারতীয় চরিত্র হিসেবে রাবণ মেঘনাদকে কল্পনা করা যায়, আর ব্রিটিশ চরিত্র হিসেবে বা আক্রমণকারী বহির্দেশীয় চরিত্র হিসেবে আমরা রাম লক্ষণকে স্থাপন করতে পারি। তাহলে এই ভারতীয় চরিত্র হিসেবে মেঘনাদের দেশপ্রেম, স্বজাতির প্রতি অগাধ ভালোবাসা ও বীরত্ব গাথা আমরা দেখব। লক্ষণের হীনম্মন্যত চৌর্যবৃত্তির মানসিকতা। লক্ষণ বিভীষণের সহায়তায় যজ্ঞাগারে প্রবেশ করেছিল, এবং এখানে যখন যজ্ঞাগারে প্রবেশ করে তখন মেঘনাদ অস্ত্রহীন ছিল, এবং এই অস্ত্রহীন মেঘনাদকে আক্রমণ করাই ছিল লক্ষণের উদ্দেশ্য। এর আগে তোমাদের একটু বলি যে মায়াদেবীর আনুকূল্য লাভ করেছিল লক্ষণ। মায়াদেবী মেঘনাদের অবস্থা সম্পর্কে আগেই লক্ষণকে সব জানিয়ে দিয়েছিল যে মেঘনাদ নিরস্ত্র থাকবে, ওখানে গিয়েই তুমি তাকে আক্রমণ করবে। যে তোমাদের কবিতায় এই প্রসঙ্গটি নাই,
তো কবিতার পাঠ পরিচিতি অংশে তোমরা দেখবে যে মায়াদেবীর সহায়তায় লক্ষণ মেঘনাদকে হত্যা করতে উদ্বুদ্ধ হয়, এরকম একটি ব্যাপার আছে। তাহলে এই যে অস্ত্রহীন মেঘনাদকে লক্ষণ আক্রমণ করলো, এই আক্রমণের মাধ্যমে তার হীনম্মন্যতা ও চৌর্যবৃত্তির মানসিকতার পরিচয় আমরা পাই। রাবণ কর্তৃক সীতাকে অপহরণের ব্যাপারে বিভীষণের দৃষ্টিভঙ্গি ও মতামত। এখানে বিভীষণ যে রাবণ যে সীতাকে অপহরণ করেছিল, এই ঘটনাকেই এই মহাযুদ্ধের জন্য দায়ী করছে, যে রাবণ যদি সীতাকে অপহরণ না করত তাহলে বিরাট এক যুদ্ধ থেকে আমরা বেঁচে যেতাম। কবিতায় আমরা দেখব যে বিভীষণ বলে এইভাবে যে নিজ কর্মদোষে হায় মজাইলায় কনক লঙ্কা মজিলা আপনি, মানে রাবণ নিজের কর্মদোষে এই কনক লঙ্কাকে, স্বর্ণলঙ্কাকে বিপদগ্রস্ত করলো এবং নিজেও বিপদগ্রস্ত হলো। তাহলে বিভীষণের এখানে আত্মপক্ষ সমর্থনের ভাষা এটা, যে বিভীষণ কেন নিজের পক্ষ ত্যাগ করে শত্রুদের সঙ্গে হাত মেলালো। এরপর একেবারে শেষের দিকে আছে কবিতার ধর্মভীতির অসহায়ত্ব, রথী মহারথীর নীতি কথা, মেঘনাদ কর্তৃক বিভীষণকে ধিক্কার। বিভিন্ন ধর্মের দোহাই দিয়ে মেঘনাদ তার চাচা বিভীষণকে ধিক্কার জানায় সেই বিষয়টি। এখন আমরা কবিতার মূল পাঠে যাব। আমি এখানে কবিতার তুলে এনেছি, লিখেছি, সব লিখে আমি প্রত্যেকটা শব্দ এবং লাইন ধরে ধরে ব্যাখ্যা করব। তোমাদের কাজ হচ্ছে এখন তোমরা বই সামনে নিয়ে বসবে আর তোমাদের বই দেখে তোমরা মিলিয়ে মিলিয়ে এটা পড়বে। আমরা যখন এই কবিতার প্রত্যেকটি শব্দ এবং লাইন ধরে ধরে পড়া শেষ করব তখন দেখবে যে কবিতাটা তোমাদের কাছে খুব সহজ হয়ে গেছে। এর মধ্যে যেটা হয়ে যাবে, তোমাদের এই শব্দার্থ মুখস্থ করতে হবে। আমি এই যে শব্দার্থ যেগুলো তোমাদের বইয়ে আছে শব্দার্থ, ঠিক এর বাইরের শব্দ এখানে আমি দিয়েছি, তোমরা বই দেখে মিলিয়ে নিবে। যেগুলো তোমাদের বইয়ে নাই সেগুলো বইয়ের পাশে লিখে রাখবে এখান থেকে। এবং তারপরে আমরা যখন এই কবিতাটি এই মূল পাঠ এইভাবে শেষ করব, সাধারণ আলোচনা করবো আরেকবার, তাহলে তোমাদের যে সৃজনশীল প্রশ্নের উত্তর লেখা সেটা খুব সহজ হয়ে যাবে। তাহলে এখন আমরা মূল পাঠে যাই। তোমাদের সে কাহিনীটি নিশ্চয়ই মনে আছে যে মেঘনাদ যখন বিভীষণকে দরজায় দাঁড়ানো দেখলো তখন তার কাছে স্পষ্ট হয়ে গেল যে কিভাবে লক্ষণ প্রবেশ করলো। সেই কথাটি এখানে যে এতক্ষণ পরে মেঘনাদ বুঝতে পারলো। একটু বলি, এখানে যে আমি থার্ড ব্র্যাকেটে মেঘনাদ দিয়েছি, মেঘনাদের সংলাপগুলো আমরা এখন দেখবো। এরপরে যখন আবার বিভীষণ আসবে, বিভীষণ লিখবো থার্ড ব্র্যাকেটে, তখন বিভীষণের সংলাপগুলো দেখবো। তাহলে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, অরিকে, অরি শব্দের অর্থ শত্রু, শত্রুকে দমনকারী। তাহলে শত্রুকে দমন করেছে মেঘনাদ, তাই মেঘনাদের আরেক নাম অরিন্দম। কহিলা অর্থ বলল, বিষাদ মানে বিষাদে, দুঃখ কষ্টের সঙ্গে, মানে খুব দুঃখ ভারাক্রান্ত হয়ে এতক্ষণ পরে মেঘনাদ বলল, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। জানিনু শব্দের অর্থ যে এখানে আছে জানলাম, কেমন করে এসে লক্ষণ পশিল প্রবেশ করলো রক্ষপুরে, রাক্ষসদের বাসগৃহে। মানে ওই রাক্ষস রাজদরবারে কিভাবে লক্ষণ এসে প্রবেশ করলো সেটা জানলাম, মেঘনাদ বলছে। এরপরে মেঘনাদ তার চাচাকে বলছে, হাই তাঁত, তাঁত শব্দের অর্থ পিতৃব্য বা চাচা। উচিত কি তব এ কাজ, তোমার কি এই কাজ করা উচিত? কোন কাজ? ওই যে আপনজনকে হত্যার জন্য পরজনকে সহায়তা করছে, লক্ষণকে সহায়তা করছে, এই কাজ করা কি তোমার উচিত? এখন এখানে মেঘনাদ আবারও বলছে যে নিকষা সতী তোমার জননী। নিকষা হচ্ছে বিভীষণের মাতা, রাবণ, বিভীষণ, কুম্ভকর্ণ তিন ভাই, এদের মা হচ্ছে নিকষা। তাহলে নিকষা সতী তোমার জননী, সহোদর রক্ষশ্রেষ্ঠ। সহোদর হচ্ছে সমান উদরে জন্ম যার আপন ভাই, তাকে সহোদর বলে। এই যেখানে আছে একই মায়ের পেটে জন্ম, তারা হচ্ছে সহোদর। আর সহোদরা বলতে বোঝে একই পেটের বোন, সহোদরা। তাহলে বিভীষণের ভাই রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ, রাক্ষস রাজ। শুলি শম্ভু নীল কুম্ভকর্ণ, কুম্ভকর্ণ হচ্ছে তাদের আর এক ভাই, এবং কুম্ভকর্ণের বৈশিষ্ট্য দিচ্ছে শম্ভু হচ্ছে শিব, আর শুলি, শুল হাতে ত্রিশূল, শিবের যে অস্ত্র ত্রিশূল, সেই ত্রিশূল হাতে শিবের মতো আরেক ভাই হচ্ছে
কুম্ভকর্ণ। ভ্রাতৃপুত্র বাসব বিজয়ী, ভাইয়ের ছেলে বাসব হচ্ছে ইন্দ্র। ইন্দ্র, দেবরাজ ইন্দ্রকে জয় করেছে মেঘনাদ, এই জন্য তার এখানে নাম দিচ্ছে বাসব বিজয়ী। এই জন্য মেঘনাদের আরেক নাম আছে ইন্দ্রজিৎ, ইন্দ্রকে জয় করেছে তাই। তো ভ্রাতৃপুত্র বাসব বিজয়ী, এই বাসব বিজয়ী হচ্ছে মেঘনাদ, ভাইয়ের ছেলে অর্থাৎ রাবণের ছেলে বাসব বিজয়ী। এখন এই যে কথাগুলো মেঘনাদ চাচাকে বলছে যে তোমার মা নিকষা, তোমার ভাই রাক্ষস রাজ, রাক্ষসদের শ্রেষ্ঠ, তোমার আরেক ভাই শূলপাণি, শূল হাতে শিবের মতো, তার মানে ওই যে পারিবারিক ঐতিহ্য ঐশ্বর্যের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। আবার তুমি নিজেই এই যে একই মায়ের পেটে জন্ম নিয়ে সেই ভাইয়ের ছেলে, তাকে হত্যার জন্য কেন তুমি তাদেরকে, লক্ষণকে সাহায্য করছো। এই জন্য খুব আক্ষেপের সঙ্গে মেঘনাদ বলছে, নিজ গৃহ পথ তাত দেখাও তস করে। তুমি নিজের ঘরের পথ চাচা, তুমি চোরকে দেখাও। তস্কর হচ্ছে চোর। ওই যে লক্ষণের চৌর্যবৃত্তির মানসিকতা আমরা দেখে এলাম, যে লক্ষণ চুরি করে প্রবেশ করেছিল ওই নিকুম্ভিলা যজ্ঞাগারে। এই জন্য এই প্রসঙ্গ যে তুমি নিজের ঘরের পথ দেখাও তস্করে, চোরকে চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে। ওই চণ্ডাল তো সাধারণত মুচি চণ্ডাল যাদেরকে বলে, অপেক্ষাকৃত নিচু জাত বা নিচু শ্রেণী। তো এই নিচু শ্রেণীর লোককে, চণ্ডালকে তুমি রাজার গৃহে এনে বসাও। এটা প্রশ্নবোধক চিহ্ন দেখো শেষে মেঘনাদ চাচার কাছে প্রশ্ন ছুড়ে দিচ্ছে। তারপরে বলছে, কিন্তু নাহি গঞ্জি তোমা গুরুজন তুমি পিতৃতুল্য। এই যে গঞ্জি শব্দের অর্থ তিরস্কার করি, তোমাকে আমি তিরস্কার করব না, কারণ তুমি গুরুজন, তুমি আমার পিতৃতুল্য, এই জন্য তোমাকে আমি তিরস্কার করব না। ছাড়ো দ্বার, যাব অস্ত্রাগারে। মেঘনাদ বিভীষণকে বলছে যে দরজা ছেড়ে দাও, অস্ত্রাগারে যাব। পাঠাইব রামানুজের সমন ভবনে। রামানুজ হচ্ছে রামের অনুজ বা ছোট ভাই। অনুজ বলে ছোট ভাইকে, আর বড় ভাইকে বলে অগ্রজ। রামানুজকে এখানে, রামানুজ হচ্ছে লক্ষণ, আর সমন ভবন হচ্ছে যমালয় বা মৃত্যুপুরী। তার মানে হচ্ছে মেঘনাদ বিভীষণকে বলছে যে তুমি দরজা ছেড়ে দাও, আমি অস্ত্রাগারে যাব, এবং সেখান থেকে অস্ত্রসজ্জে সজ্জিত হয়ে আমি রামানুজকে, আমি লক্ষণকে যমপুরীতে, মৃত্যুপুরীতে পাঠিয়ে দেব। ওই যে আমি তোমাদের আগেই বলেছি যে মেঘনাদ যখন পূজারত ছিল তখন নিরস্ত্র ছিল, মেঘনাদ অস্ত্র সাজে সজ্জিত ছিল না। এই জন্য সে অস্ত্র এনে লক্ষণের সঙ্গে যুদ্ধ করবে, এবং এই যুদ্ধের মাধ্যমে কি হবে, লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে। লঙ্কা হচ্ছে স্বর্ণলঙ্কার কলঙ্ক আজ, ভঞ্জিব হচ্ছে বিনষ্ট করব বা দূর করব, আহবে যুদ্ধের মাধ্যমে। তাহলে আমি অস্ত্র সাজে সজ্জিত হয়ে এসে লঙ্কার কলঙ্ক দূর করব। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমরা আজকে আর কবিতা পড়ব না। তোমরা এই কবিতা আমি যেভাবে যে লাইন বাই লাইন পড়ে যাচ্ছি, তোমরা একটু বই নিয়ে, আবারও বলছি, বই নিয়ে মিলিয়ে নিও যে শব্দগুলো তোমাদের বইয়ে নাই শব্দার্থ টিকার মধ্যে, সেই শব্দগুলো এখানে আমি তুলে ধরেছি, সেগুলোও তোমরা বইয়ের পাশে লিখে রেখো। এইভাবে শুধু লিখবেই না, মুখস্থ করবে। আমি যেমন প্রত্যেকটি শব্দের অর্থ বুঝে আবার লাইন ধরে অর্থ করে দিচ্ছি, ব্যাখ্যা করে দিচ্ছি, তোমরা যে এই কাজটি করতে পারলে এই কবিতা তোমাদের কাছে আর কঠিন থাকবে না, খুব সহজ হয়ে যাবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।